আসসালামু আলাইকুম। আমরা গতকালকে বিশ্বে ঘটে যাওয়া কয়েকটি আলোচিত বিষয় এখন আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা আলোচনা করব ইউরোপ এবং ডোনাল্ড ট্রাম্পের বাকযুদ্ধের কিছু বিষয় নিয়ে। তারপর আমরা আলোচনা করব ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এবং আলোচনা করব গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে। এছাড়াও আরো অন্যান্য কয়েকটি বিষয় আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা আসলে অনেকে জানি যে ডোনাল্ড ট্রাম্প শপথের পর থেকে বা আগের থেকেই ইউরোপের বিভিন্ন দেশের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বা পরিকল্পনা করতেছে। তো সর্বশেষ গত মঙ্গলবার যখন সৌদি আরবে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে একটা আলোচনা বসেছে এবং সেখানে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ৩ টা বিষয় নিয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে তাদের মধ্যে দ্বিপাক্ষিক যে বাণিজ্যিক সম্পর্ক সেটা আরো জোরালো করবে এবং রাশিয়া এবং যুক্তরাষ্ট্র যখন এক হয়ে যাওয়ার চেষ্টা করতেছে এবং ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে ২ দেশে তাদের যে রাষ্ট্রীয় যে দূত নিয়োগ দেওয়ার কথাটা তারা চিন্তা করতেছে এবং তারা অনেকটাই আশাবাদী এটা খুব দ্রুতই কার্যকর হবে। এর মধ্যেই আর এর মধ্যেই কিন্তু ইউরোপের রাষ্ট্রগুলোর সাথে আমেরিকার একটা দূরত্ব বাড়তেছে। আর তার আরেকটা কারণ হচ্ছে যে সৌদি আরবে যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে বসছে যুক্তরাষ্ট্র রাশিয়া, তখন কিন্তু ইউরোপের কোনো রাষ্ট্রকে সেখানে আমন্ত্রণ জানানো হয়নি বা সেখানে উপস্থিত ছিল না। পাশাপাশি ইউক্রেনও সেখানে উপস্থিত ছিল না। আর এই বিষয়টাকে অনেক সিরিয়াসলি নিয়েছে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র, বিশেষ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি গতকালকে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের প্রধানকে এবং নেটোভুক্ত সদস্যদের বা ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন প্রতিনিধিদের তিনি আমন্ত্রণ জানিয়ে একটা জরুরি বৈঠক করেছেন এবং সেখানে তিনি কড়া একটা বার্তা দিয়েছেন যে তাদের আর বসে থাকার এখন আর সময় নেই। তাদের এখন কিছু একটা করা দরকার। তারা এই হুমকি ধামকি এগুলোকে ভয় পেয়ে থাকলে তাদের জন্য এটা আরো পরবর্তীতে মারাত্মক রূপ নিবে এবং তাদের এই যে তাদের যে পার্শ্ববর্তী দেশ ইউক্রেনের এই যে যুদ্ধের একটা মাত্রা সেটা তাদের আরো সীমান্ত কাছে মানে নিকটবর্তী হওয়ার সম্ভাবনা বেশি। এর পাশাপাশি তারা আরো আরেকটা কথা বলেছেন তিনি সেখানে, সেটা বলেছেন যে মস্কোর সাথে তাদের যে একটা ভুল বোঝাবুঝি বা কিছু ভুল সিদ্ধান্ত ছিল সেগুলো নিয়ে তারা দ্রুতই সংশোধন বা দ্রুত নিয়ে এগুলো কাজ করতে চাচ্ছে। এমন একটা বক্তব্য তিনি সেই ন্যাটোভুক্ত প্রতিনিধিদের সাথে এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন প্রতিনিধিদের সাথে আলোচনা করেছে এবং হয়তোবা দ্রুতই তারা এই একটা ঐকমত্যের সিদ্ধান্তে তারা উপনীত হবে এবং তারা সেটা বাস্তবায়ন করতে চাচ্ছে। আর এর ফলে কিন্তু আসলে যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের একটা দূরত্ব বাড়তেছে। আর এর বাইরে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আমরা গতকালকে একটা খবর দেখলাম, সেখানে বলা হয়েছে যে জার্মানির পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে একটা অভিযোগ আনা হয়েছে। জার্মানির বিভিন্ন কর্মকর্তা এমন একটা অভিযোগ করেছে যে রাশিয়া নাকি জার্মানির যে আসন্ন যে একটা নির্বাচন রয়েছে সেখানে নাকি হস্তক্ষেপ করার চেষ্টা করতেছে। তারা নাকি নির্বাচনের ফলাফলটা মানে নিজেদের পছন্দ মতো করার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা চালাচ্ছে, এমন একটা অভিযোগ জার্মানির বিভিন্ন কর্মকর্তা সাংবাদিক সম্মেলনে বলেছেন। আর এর বাইরে আমরা যদি ইউক্রেন রাশিয়ার পরিস্থিতি বলতে যাই, আসলে ইউক্রেন রাশিয়ার পরিস্থিতি এখন আসলে যুদ্ধের কথা বেশি না হলেও মানে যুদ্ধবিরতির বিষয়টা নিয়ে এখন বেশি কথা হচ্ছে। পাশাপাশি ট্রাম্পের বিভিন্ন কার্যকলাপ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খুবই ক্ষুব্ধ। তিনি কালকে সাংবাদিক সম্মেলনে এমন একটা বক্তব্য পেশ করেছেন ট্রাম্পের উদ্দেশ্যে। তিনি বলেছেন যে ট্রাম্প এখনো একটা বিভ্রান্তিমূলক ধারণার মধ্যে আছে। তিনি ইউক্রেন সম্পর্কে বিভ্রান্তিমূলক বক্তব্য ছড়াচ্ছেন, যা ইউক্রেন কখনো মেনে নিবে না বা ইউক্রেন এটাকে ভালো চোখে গ্রহণ করতেছে না। এবং তিনি সেখানে বলছেন যে ট্রাম্প এখনো বিভ্রান্তিমূলক তথ্যের দেশে বসবাস করতেছে, যা আসলে ইউক্রেনের সাথে মানানসই নয় বা আধুনিক যে বিশ্ব সেটার সাথে মানানসই নয়। কিন্তু তার এই বক্তব্য আবার ট্রাম্প সরাসরি গ্রহণ করেনি। তিনি আবার এই ইউক্রেনের প্রেসিডেন্ট সম্পর্কে একটা মানি কড়া একটা বক্তব্য দিয়েছেন বা একটা ব্যঙ্গাত্মক বক্তব্য প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে এই ইউক্রেনের প্রেসিডেন্টের কোনো কিছুতে এই যুদ্ধতে জড়ানো উচিত হয়নি। মানি অর্থাৎ কথা হচ্ছে যে ট্রাম্প বলেছে যে আপনার, বিশেষ করে ইউক্রেনের প্রেসিডেন্টকে বোঝাচ্ছে, আপনি এই যুদ্ধতে জড়ানোটা আপনার একেবারে উচিত হয়নি এবং তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে এমনভাবে বলেছেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট নাকি একজন স্বৈরশাসক। এর পাশাপাশি তিনি বলেছেন যে এই ভলোদিমির জেলেনস্কি একজন নির্বাচন ছাড়া একজন স্বৈরশাসক হিসাবে বর্তমানে ইউক্রেনকে একটা বিপদের দিকে ঢেলে দিচ্ছে। তো এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু শুধু খালি ইউরোপের সাথেই সংঘাতে জড়াচ্ছেন না বাকযুদ্ধে। পাশাপাশি মেক্সিকোর সাথেও কিন্তু একটা বর্তমান সময়ে উত্তেজনা বিরাজ করতেছে। যেমন গতকালকে মেক্সিকোর এই প্রতিরক্ষা বিভিন্ন কয়েকজন কর্মকর্তা একটা অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে
যে যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা বিভাগ রয়েছে তারা নাকি মেক্সিকো থেকে বিভিন্ন গোয়েন্দাগিরি করতেছে, বা তারা এই মেক্সিকোর বিভিন্ন কার্যক্রমে তারা নজরদারি করেছে। এটা হয়তোবা তারা সহজে মেনে নিচ্ছে না, কারণ তারা মনে করতেছে এটার মাত্রা আরো বৃদ্ধি পাবে এবং হয়তোবা যে কোনো সময় সেখানে একটা বিমান হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর কারণ হচ্ছে যে আসলে যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা বিভাগটা নজরদারি রাখতেছে সেটা হচ্ছে মেক্সিকোর যে মাদক দ্রব্য পাচারকারী বিভিন্ন সদস্য, পাশাপাশি তাদের আস্তানা, এগুলোকে কেন্দ্র করেই এই নজরদারিটা রাখা হচ্ছে। এবং মেক্সিকো মনে করতেছে যে হয়তোবা এই মাদক দ্রব্য বা এই যে আস্তানাকে টার্গেট করেই এই যুক্তরাষ্ট্র মেক্সিকোতে বিমান হামলা শুরু করার একটা পরিকল্পনা করতেছে, বা হয়তো সময় গেলে বা যেকোনো সময় তারা একটা হামলা করে বসতে পারে। তার মানে এখন বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর সাথে একটা কূটনীতিক যে একটা উত্তেজনা, কূটনৈতিক সম্পর্কের একটা উত্তেজনা বিরাজ করতেছে। তো এটা আসলে পরিস্থিতি দিনকে দিন আরো ভয়াবহ দিকে যাচ্ছে। এর বাইরে আমরা যদি গাজা নিয়ে কথা বলতে চাই, তো সেটা হচ্ছে যে গতকালকে হামাসের যখন একটা স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল এই ইসরায়েলের উদ্দেশ্যে, এবং সেখানে বলেছিলেন তারা যে যদি ইসরায়েল দীর্ঘস্থায়ী বা স্থায়ী একটা যুদ্ধবিরতি চুক্তি করে তাহলে তারা ইসরায়েলের সকল জিম্মিদেরকে মুক্তি দিবে। আর সেই দিনেই ইসরায়েল কি করলো, এই এই ফিলিস্তিনিতে হামলা করে বসলো। এবং সে হামলাটা হচ্ছে ফিলিস্তিনি যে মানুষগুলো যে একটা শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল সেখানে তারাই হামলাটা করেছে, এবং সেখানে ৩ জন আহত হয়েছে, ৩ জন নিহত হয়েছে এবং ১১ জন আহত হয়েছে। এমন একটা প্রতিবেদন করেছে আল জাজিরা। আর সেখানে আরেকটা কথা বলা হয়েছে যে এই যে হামাস যে ইসরায়েলের উদ্দেশ্যে একটা প্রস্তাব দিয়েছে যে তারা একটা স্থায়ী যুদ্ধবিরতি চায় বা স্থায়ী একটা যুদ্ধবিরতি চুক্তি চায় ইসরায়েলের সকল জিম্মিদেরকে মুক্তির মাধ্যমে। এটাতে ইসরায়েলের পক্ষ থেকে কোনো কর্ণপাত করা হয় না, বরং তারা আরো এখন এই যে গতকালকে ফিলিস্তিনিতে শিবিরে শরণার্থী শিবিরে হামলা করেছে, যার ফলে ৩ জন লোক মারা গেছে, ৩ জন নিরীহ ফিলিস্তিনি মারা গেছে। তো এতে বোঝা যাচ্ছে যে আসলে ইসরায়েল যুদ্ধবিরতি চাচ্ছে না। এটা তারা কৌশলে তাদের যে সামরিক যে মানে জিম্মিদেরকে মুক্তি করে তারা আবার হয়তো পুনরায় যেকোনো একটা ইস্যু নিয়ে গাজায় আবার হামলা চালাবে। এমনটাই বোঝা যাচ্ছে। এর বাইরে আমরা ইসরায়েলের বিরুদ্ধে আবার কিন্তু কড়া একটা বার্তা দিয়েছে গতকালকে ইরান। সেটা হচ্ছে যে ইরান কিন্তু বলেছে যে ইরান মানে ইরান কিন্তু এই যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এবং তারা বড় যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। পাশাপাশি তারা বলেছে যে ইসরায়েল ধ্বংসের একেবারে দ্বারপ্রান্তে। এটা এখন মাত্র শুধু সময়ের ব্যাপার। এটা যেকোনো সময় ঘটতে পারে। আর তারা এটা মানে তারা ইসরায়েলের ধ্বংস দেখতে চাচ্ছে, এবং পাশাপাশি তারা বলছে যে ইসরায়েলের সাথে তারা বড় কোনো ধরনের যুদ্ধে জড়াতে ইচ্ছুক এবং তারা সেটার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। এর বাইরে আমরা আরেকটা খবর সেটা জানি যে বিশ্বে আফগানিস্তানে এখন সরকার হচ্ছে তালেবান। তো তালেবান কিন্তু আগে থেকে প্রায় প্রত্যেকটা রাষ্ট্রের সাথে মিত্রতা সৃষ্টি করার চেষ্টা করতেছে। তো চীন, রাশিয়ার পরে এবার আবার তারা গতকালকে দিল্লির সাথে মানে ভারতের সাথে একটা সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে, এবং তারা চাচ্ছে যে ভারত এবং ভারতও তারা রাষ্ট্রদূত মানে মূলত রাষ্ট্রদূত পাঠাতে চাচ্ছে বা সেখানে দূত স্থাপন করতে চাচ্ছে। ভারতও এতে রাজি হয়েছে। তারা ইতিমধ্যে একটা প্রাথমিক যে আলাপ আলোচনা তারা সেরে ফেলেছে। আর এর পাশাপাশি আরেকটা ঘটনা, সেটা আসলে আমাদের মুসলমানদের জন্য ন্যাক্কারজনক। সেটা হচ্ছে প্রায় ৩ দশক পরে, প্রায় ৩ দশক পরে সিরিয়াতে আবার ইহুদিরা ফেরত গিয়েছে এবং সেখানে তারা নতুন করে আবাসস্থল তৈরির পরিকল্পনা করতেছে বা শুরু করেছে। এটা আসলে মুসলমানদের জন্য অনেকটাই ন্যাক্কারজনক। আর এর পাশাপাশি আরেকটা ঘটনা হচ্ছে গতকালকেও আবার যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা হয়েছে। যুক্তরাষ্ট্রের মাঝ আকাশে আবারও ২ টি বিমান সংঘর্ষ হয়েছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত ২ জন নিহত হয়েছে। তো আসলে বিশ্বে নানা ধরনের ঘটনা ঘটতেছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, পাশাপাশি ইউরোপ এখন বাকযুদ্ধে জড়াচ্ছে। এর মাঝে, মাঝে আবার চীনও কিন্তু বাকযুদ্ধে জড়াচ্ছে। আর ইসরায়েল, ইরান তো বাকযুদ্ধে প্রতিদিনে জড়ায়। তো আসলে এর বাইরে আরো অনেক কিছুই ঘটে। তো এরকম আরো অনেক তথ্যমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।